আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি আর ব্যাংক লুটের বরপুত্র সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে তা পরিশোধ না করা এবং পাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। দেশের 7টি বাণিজ্যিক ব্যাংক থেকে তুলে নিয়েছেন প্রায় 37,000 কোটি টাকা। দেশের খেলাপি ঋণের সুনিপুণ কারিগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ঋণ কেলেঙ্কারির আদ্যোপান্ত তুলে ধরছেন সেলিম মালিক। ভাব গাম্ভীর্যপূর্ণ নিষ্পাপ চেহারা, গায়ে জড়ানো সাদা পাঞ্জাবি, তার উপর মুজিব কোট। এক নজরে দেখলে পুরোদস্তর পূর্ণবান মানুষ হিসেবে ভেবে বসবে সবাই। তাই তো আর্থিক খাতে নানা কেলেঙ্কারি হোতা আর দুর্নীতির এই গডফাদারকে দরবেশ নামে ডাকে তার সমালোচকরা। সালমান এফ রহমানের ঋণ কেলেঙ্কারি ফেরিস্তে বেশ লম্বা। কেবল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে হাতে নিয়েছেন 23,070 কোটি টাকা, যার বড় অংশই বেনামে। ব্যাংকটির সবশেষ আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে তিনি বেক্সিমকো গ্রুপের নামে নিয়েছেন 20,752 কোটি টাকা। এর মধ্যে ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। এছাড়া বেক্সিমকো লিমিটেডের নামে নেয়া ঋণের পরিমাণ 2,218 কোটি টাকা। সালমানকে ঋণ সুবিধা দিতে ভাঙতে হয়েছে আইনও। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহককে ব্যাংকের মূলধনের 25% বেশি ঋণ দেওয়া যায় না, কিন্তু সালমান তার প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছেন প্রায় 40 গুণ। সালমান এফ রহমান তার নিজের গড়া আইএফআইসি ব্যাংকেও ছাড়েননি। শ্রীপুর টাউনশিপের নামে ঋণ নিয়েছেন 1020 কোটি টাকা। সানস্টার বিজনেসের নামে 615 কোটি, ফারেস্ট বিজনেসের নামে নিয়েছেন 614 কোটি টাকা। এছাড়া কসমস কমোডিটিস, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল, আলট্রন ট্রেডিং সহ আরও 3টি প্রতিষ্ঠানের নামে বের করে নিয়েছেন 2,969 কোটি টাকা। সালমানের আগ্রাসন থেকে বাদ যায়নি নিঃশেষের পথে থাকা ন্যাশনাল ব্যাংকও। পরিশোধ না করা এসব ঋণ নেওয়া হয়েছে বহু বছর আগে। প্রতিবেদন থেকে জানা গেছে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 836 কোটি টাকা ঋণ নিয়েছেন। বেক্সিমকো গ্রুপের জন্য 823 কোটি, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 ও 2 এর জন্য 1,293 কোটি টাকা ঋণ নিয়েছেন। এছাড়া সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে রয়েছে সালমান এফ রহমানের দীর্ঘদিনের ঋণ। অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের জন্য ঋণ নিয়েছেন 1,409 কোটি টাকা। এছাড়া রূপালী ব্যাংকে বেক্সিমকো লিমিটেডের 965 কোটি টাকা ঋণ রয়েছে। সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের 1,838 কোটি টাকা। এবি ব্যাংকে 605 কোটি টাকা ঋণ রয়েছে সালমান এফ রহমানের। এর মধ্যে বেক্সিমকোর 175 কোটি, ইন্টারন্যাশনাল নিউটওয়্যার অ্যান্ড অ্যাপারেলের 83 কোটি এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের 345 কোটি টাকা। বহু বছর আগে এসব ঋণ নিলেও নিজের ক্ষমতা বলে পরিশোধ না করেই জেলের বাইরে ছিলেন তিনি। খেলাপি ঋণের এই কারিগর গত 15 বছরে কেবল ব্যাংকগুলোই খালি করেননি, পণ্য রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগ তার বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এছাড়া গত 31 বছরে শেয়ার বাজারে বড় যত কেলেঙ্কারি, সেসবের সঙ্গে জড়িয়ে আছে সালমান এফ রহমানের নাম। সংশ্লিষ্টদের মতে তিনি গত 3 বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে 6,600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, অদৃশ্য সহ যার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কোটা আন্দোলনে 18 জুলাই লালবাগ এলাকায় গুলিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ মৃত্যুর ঘটনায় প্রথমে মামলা না নিলেও শিক্ষার্থীদের চাপে মামলা নেয় লালবাগ থানা। নিহতের বাবা জানান, মামলা করতে গেলে গড়িমসি করেন পুলিশ। এ সময় থানায় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পুলিশের উচ্চপদস্থ 91 জনের নাম উল্লেখ করা হয়। তাইমুন ইসলামকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থী গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগে গেল রাতে রাজধানীর লালবাগ থানায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লালবাগ থানার উপকমিশনারের সঙ্গে আলোচনায় বসে। আমরা গতকাল থানায় এসেছি মামলা করার জন্য। মামলা করার জন্য আসলে খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব বলছেন যে আজকে তো রাতের 11টা, আপনারা আগামীকাল আসেন। আজকে আসার পরে আজকে আবার বলতেছে আগামীকাল মামলা নিবে। আমার সাথে আরেকজনের মোবাইল দিয়ে ওসির সাথে কথা হয়েছে। ডিসি সাহেব এখনো ওনাকে পারমিশন দেয়নি
যে কারণে উনি আইসা মামলা নিতে পারবে না। পরে লালবাগ থানার উপকমিশনার জসিম উদ্দিন মামলা গ্রহণের আশ্বাস দিয়ে ফিরে যান। যেখানে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে হচ্ছে লালবাগ থানার পুলিশ ছিল। এনিহাও তারই হচ্ছে সাথের বা সে তার নিজে নাম এজার থাকতে পারে বা এরকম হতে পারে, যে কারণে সে হয়তো মামলা নিতে চাচ্ছে না। অভিযুক্তের বাবা দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা দায়ের করতে চাইলে দুদিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে ফোন দিচ্ছে যে আমার অমুকের নামটা কেটে দেন, আমার অমুকের নামটা কেটে দেন, আমার অমুকের নামটা কেটে দেন। বিশেষ করে ডিআইজি যে মশিউর রহমান, তার নামটা কাটার জন্য আমাকে 3-4 বার ফোন দেওয়া হয়েছে। তা আমি বিব্রত বোধ করতেছি। আমার কেসটা ওখানে নেওয়া হয় নাই, উল্টে আমাকে আরও বলতেছে কেসের থেকে ফাইল থেকে আমার অমুকের নাম কেটে দেন। পরে শিক্ষার্থীদের উপস্থিতিতে মামলা নেয় লালবাগ থানা। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র ও সেতু মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর সহ আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে গেছে মেয়ে। একদিকে নিরস্ত্র শিক্ষার্থী, অন্যদিকে প্রশাসন আর সাবেক সরকারের অস্ত্রধারী নেতাদের মুখোমুখি অবস্থানে রণক্ষেত্র মিরপুর, যেন যুদ্ধের ময়দান। এমন পরিস্থিতিতে চা বিক্রেতা বাবা মোহাম্মদ কালাম পুলিশ র্যাবের চোখ রাঙানি উপেক্ষা করে প্রাণঘাতী বুলেট ডিঙিয়ে খুঁজতে থাকে যক্ষের ধন ছোট মেয়ে চাঁদনিকে। বুলেট কি আর আবেগ বুঝে? বুকের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আরও 2টি বুলেট লাগে বুকের ডান পাশে এবং হাতে। প্রাণ পাখি উড়ে যায় কালাম মিয়ার। মাইদুর রহমান রুবেল আরও জানাবেন। 19 জুলাই সারা দেশ উত্তাল কোটা সংস্কার আন্দোলন ঘিরে। রাজধানীর শাহবাগ, মিরপুর, যাত্রাবাড়ী আর উত্তরায় চলছিল শিক্ষার্থীদের সাথে প্রশাসনের তুমুল লড়াই। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা জীবন দিবে, তবু পিছু হটবে না। অন্যদিকে অনড় তৎকালীন আওয়ামী লীগ সরকার বল প্রয়োগ করে হলেও আন্দোলন পণ্ড করতে হবে। শিক্ষার্থীদের এক রোখা অবস্থানের কাছে হার মানতে বাধ্য হয় তৎকালীন সরকার প্রধান, কিন্তু ততদিনে প্রাণ হারাতে হয় অন্তত 650 জনকে, যাদের একজন মিরপুর কাজীপাড়ার চা বিক্রেতা কালাম। তার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া কন্যা বন্ধুদের সাথে গিয়েছিল আন্দোলনে। ছাত্র আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি আর টিয়ার সেলে কেঁপে কেঁপে ওঠে মিরপুর এলাকা। মেয়ে বিপদের মুখে, বাবা কি তখন ঘরে বসে থাকতে পারে? বুলেট বোমা উপেক্ষা করেই খুঁজতে বের হয় বাবা। মেয়ে রাতে ফিরে আসলেও আর ফিরেনি হতভাগা বাবা। 19 তারিখ শুক্রবার আমি সবার সাথে ছাত্রদের সাথে গিয়েছিলাম আন্দোলন করতে করতে 10 নম্বর পৌঁছে গেছে। ওখানে গোলাগুলি মারামারি হয়েছিল। 10 নম্বরে যে দেখো যে এত রাস্তায় গোলাগুলি কাপাকাপি সবকিছু চলতেছে, মানে আতঙ্ক, মানে রাস্তায় এত গ্যাঞ্জাম চলতে আমার আব্বু ভয়েই তুই হয়েছে। বড় মেয়ের প্রশ্ন, বাবার কি অপরাধ ছিল? তাকে কেন গুলি করে মেরে ফেলা হলো? বলছিলেন ভীতিকর পরিস্থিতি আর কারফিউ উপেক্ষা করে বাবাকে খুঁজে না পেয়ে উৎকণ্ঠা তখন চরমে। পরদিন স্থানীয় হাসপাতালে লাশের স্তূপে বাবার নিথর দেহ পেয়ে মূর্ছা যান মেয়েরা। আমার বাবা তো সাধারণ মানুষ ছিল, কেন আমার বাবাকে গুলি মারা হলো? তখন আমরা সেন্স হারাই ফেলছি যে কি করবো, আমার আব্বা ছাড়া তো আমার দ্বারা চলার মতো কোনো নেই। মানে 3টা গুলি লাগছিল, এই বুকে লাগছিল, হ্যাঁ বুকে একটা লাগছিল, এখানে একটা, আর এই পাশে একটা লাগছিল, এই পাশে একটা। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। 1 মাস না যেতেই স্বজনদের সহায়তার হাত ছোট হয়ে আসছে। আমার আব্বু যাওয়ার পর থেকে আর কি আত্মীয় স্বজনরা আব্বুরা একটু হেল্প করছে। এখন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের একটু সহযোগিতা করলে আর কি ভালো হয়। ঠিক আছে, এখন কিভাবে আমাকে সংসারটা চলবে? আমার বোনের লেখাপড়া আছে, আমার মা আছে, কিভাবে চলবে? কোটা আন্দোলনের নিহত পরিবারটির পাশে দাঁড়াবে রাষ্ট্র, এমন দাবি এখন নিহত কালামের কন্যাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনার আলোকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের আলোকে গেল বুধবার থেকেই পুরো দমে চলছে প্রাথমিক বিদ্যালয়গুলো। দর্শক, উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরুর আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি।
বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন এবং দীর্ঘদিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা, সে বিষয়ে একটু জানবো তাদের অনুভূতি। রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ যে উদয়ন স্কুল রয়েছে সেখানে। আমরা আগে একটু বলে রাখি যে এখানে আসার আগে 3-4টি আমরা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি। কিছু প্রতিষ্ঠানে আসলে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে ভিন্ন চিত্র দেখা গেছে। সারা দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হলেও স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট বা যেসব প্রতিষ্ঠানগুলো আসলে সরকারি নির্দেশনার মানতে বাধ্য নয়, সেসব প্রতিষ্ঠানগুলো কিন্তু নানা জটিলতার কারণে এখনও ক্লাস কার্যক্রম শুরু হয়নি। কারণ সেসব প্রতিষ্ঠানগুলোতে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ভিসিরা পদত্যাগ করেছেন, একাডেমিক কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু নতুন ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো ধরনের শিক্ষা কার্যক্রম, ক্লাস বা পরীক্ষা কোনো কিছু চলছে না। এমনটি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, যেহেতু ঢাকা কলেজ সহ আরও 7টি কলেজ রয়েছে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারা কিন্তু আসলে এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। অন্যদিকে আপনি যেমনটি বলছিলেন যে স্কুলগুলো কিন্তু গত বুধবার থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি লেভেলে আসলে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এইখানেও বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি। যে যেমন হচ্ছে আমি যেখানে আছি ঢাকার উদয়ন স্কুলে, এখানে কিন্তু শিক্ষার্থীরা প্রিন্সিপালের অপসারণের দাবিতে কিন্তু অবরোধ করছেন এবং তারা কিন্তু আসলে তারা যতক্ষণ পর্যন্ত এখানকার প্রিন্সিপাল পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত ক্লাস শুরু করবেন না। ক্লাস নেওয়ার জন্য কিন্তু শিক্ষকরা এসে বসে আছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও স্কুলে এসেছেন কিন্তু কোনো ধরনের ক্লাসে অংশগ্রহণ করছেন না। এমন কিছু জটিলতায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি এখন পর্যন্ত খোলা সম্ভব হচ্ছে না। আমরা এখানে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেহেতু আরও কিছুদিন তারা হয়তো যদি প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজনের মোতাবেক আসলে সময় দিয়ে তারা আসলে ক্লাসে ফিরতে চায়। রেদওয়ানা, এই ছিল রাজধানীর উদয়ন স্কুল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ফারাবি, ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কূটনীতিকদের ব্রিফ করবেন তিনি। ব্রিফিংয়ে তিনি সরকারের কার্যক্রম এবং বিভিন্ন পদক্ষেপ তাদের অবহিত করবেন। এর আগে গত 12 আগস্ট ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকবেন। সতর্কবার্তায় মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশে প্রবেশের 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে। এদিকে আফ্রিকার দেশ কঙ্গোয় এমপক্স প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া এবং পাকিস্তান। এমপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নিয়ে 2 বছরের মধ্যে 2বার সংক্রামক এ রোগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে এমপক্স ভাইরাসে প্রবেশ এবং সংক্রমণ ঠেকাতে 6 মাসের জন্য সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে চীন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN এ তথ্য নিশ্চিত করেছে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা উপাচার্য ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে। নিয়োগ এবং ভর্তি বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্প থেকে কমিশন হিসেবে এসব টাকা নেন তিনি। তবে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার পদত্যাগ করেন তিনি। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন জুবায়ের রাজিন। 2021 সালের ডিসেম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। নিয়োগের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। নিয়োগ ও ভর্তি বাণিজ্য ছাড়াও প্রশাসনিক পদে রদবদল করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা।
চাকরি হারানোর ভয়ে এতদিন কেউ প্রতিবাদের সাহস পায়নি। তবে গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন তিনি। সাম্প্রদায়িক ভিসি হিসেবে তিনি পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে গরুর মাংস রান্না করা এবং বিতরণ করা নিষিদ্ধ ছিল। ঈদুল আজহার সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতি বছর একটি করে গরু কুরবানি করা হতো, তাকে উৎসর্গ করে। এই ভিসি দায়িত্ব পাওয়ার পর সেটিও বন্ধ হয়েছে। সে ক্যাম্পাসটাকে একটা চাটুকারিতার আতুঘর বানাইছে এবং আমরা অনেক পূর্ব থেকে দেখে আসতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় একটা দুর্নীতির আতুঘর হয়ে উঠছে। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষকরাও। তাদের অভিযোগ কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ৭০ লাখ টাকা করে নিতেন ভিসি। তিনি যে কয়দিন এখানে ছিলেন তিনি নানা রকমের বৈষম্য করেছেন। অনেকে যে পদ ডিজার্ভ করে না সেই পদে দিয়েছেন। আমাদের সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের দায়িত্ব দিয়ে উনি যেভাবে পরিচালনা করতে চান সেইভাবে পরিচালনা করেছেন। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ তুলে শিক্ষক সমিতির নেতারা বলছে ইউজিসিও এসব নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে। একটা কর্মকর্তা নিয়োগত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনই আপত্তি জানিয়েছে যে এই নিয়োগটা ত্রুটিপূর্ণ, কিন্তু উনি ওই নিয়োগটাকে উনি হালাল লাস্ট সিন্ডিকেটে হালাল করেছে। সৌমিত্র শেখর তার আমলে ২১ শিক্ষক, ৩৫ কর্মকর্তা ও ৪০ জন কর্মচারী নিয়োগ দেন। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সাবেক এ উপাচার্যকে। জুবায়ের রাজিন, RTV। কুমিল্লার দেবিদ্বারের জহিরুল ইসলাম রাসেল ছিলেন ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন গুলিস্তানের একটি জুতা তৈরির কারখানায়। কিন্তু সরকার পতনের ঠিক একদিন আগে গুলিস্তানি বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন এই মাদ্রাসা শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট এবং অভাব অনটন। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। আমার মেয়েটা বলে, মা বাবাকে এনে দাও। সাজানো সংসার তছনছ হয়ে গেছে। শিশু জুমা বারবার বায়না ধরছে বাবাকে কাছে পেতে, মন খুলে কথা বলতে। স্বামী হারিয়ে এলোমেলো সংসারের ভার বইতে হিমশিম খাচ্ছেন রাসেলের স্ত্রী। গুমুট হয়ে উঠেছে দেবিদ্বারের ইউসুফপুর গ্রামের পরিবেশ। ৪ আগস্ট বেলা 11:30, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে উত্তাল রাজধানীর গুলিস্তান এলাকা। পরিবার জানায় সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান ২৪ বছর বয়সী রাসেল। আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই, আমার শাশুড়ি, যার কারণে আগলায় রাখতেছে। আমার মেয়ের ভবিষ্যৎ চাই, আমার মেয়ের ভবিষ্যতেরও দরকার আছে, আমি বিচারও চাই। স্বজনরা জানায় রাসেল সৈয়দপুর কামিল মাদ্রাসায় ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের ভরণ পোষণ চালাতে কাজ করত গুলিস্তানের একটি জুতার কারখানায়। কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিল সে। তার মৃত্যুতে পরিবারের দিন কাটছে অভাব অনটনে। আমার ছেলে একজনে, 2 মেয়ে 1 ছেলে। তোর বাপ মারা গেছে আজকে 14 বছর হয়েছে। তোরা হলেও খুব কষ্ট করে আমি কর্ম করে, জায়গা জমি নেই, কিছু নাই, খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছি। এখন আমার ভাই তো মারা গেছে, আমাদের সংসারটা চলা খুব কষ্ট। রাসেল হত্যার বিচার হবে, সরকারি সহযোগিতায় ঘুরে দাঁড়াবে অসহায় পরিবার, এমনটাই চাওয়া স্থানীয়দের। সাইয়েদ মাহমুদ, RTV। ক্রান্তিকালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের পর দেশ সংস্কারে এখনও কাজ করছে শিক্ষার্থীরা। রঙে রঙে সাজিয়ে তোলা হচ্ছে কুষ্টিয়া জেলাকে। সকাল থেকে রাত পর্যন্ত একনিষ্ঠভাবে এই কাজ করছেন তারা। আর এই দেশপ্রেমকে কাজে লাগাতে শিক্ষার্থীদেরকে খণ্ডকালীন আর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। কুষ্টিয়া শহর ও শহরের বাইরের সড়কগুলোতে এবং সড়কের 2 পাশের দেয়ালে রং তুলি দিয়ে নানা আলপনা আঁকছে শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দেয়ালে দেয়ালে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাস ও শিক্ষামূলক নানা চিত্র। এছাড়া অবহেলিত স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বরটিও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনায় রঙে রঙে জাগিয়ে তোলা হয়েছে। সড়কের পাশে ফুলসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীরা। এর আগে শহরটাকে পরিষ্কারও করে তারা। দেশকে ভালোবেসে এ সংস্কারের কাজ করছে, যা চলমান থাকবে বলছে শিক্ষার্থীরা।
স্টুডেন্ট, আমাদের আরো অন্যান্য যেসব ভলেন্টিয়ার আছে তারা মিলে দেওয়ালিকার মাধ্যমে দেশ সংস্কারে কাজ করছে এবং আমাদের বাংলাদেশে পরবর্তীতে যারাই সরকার আসুক তারা যেন এটা থেকে একটা শিক্ষা নেয় এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে যেন তারা বোঝাতে পারে। রাস্তা আঁকানো হচ্ছে, দেশকে সজ্জিত করা হচ্ছে। কোনো দেশ আমাদের দেশকে অনেকটা হাইলাইট করতে পারে এরকম, বা আমাদের দেশে এসে যেন তারা মুগ্ধ হয়ে যায়। আমরা আমাদের দেশটাকেও যেমন ভালোবাসি সেইভাবে আমরা আমাদের শহরকেও ভালোবাসি, সেজন্য আমরা সকলে মিলে চেষ্টা করতেছি যে নিজের শহরকে নিজে সাজানোর জন্য। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে আছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারা বলছেন দেশ সংস্কারে শিক্ষার্থীদের এই অবদান সারা জীবন মনে রাখবে দেশবাসী। বাঙালি একটা দেশপ্রেমিক জাতি এবং আমরা সবকিছুই করতে পারি। আমরা যেমন স্বাধীনতা অর্জন করতে পারি, আমরা দেশটাকে গড়তে পারি, এটাই হচ্ছে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে যে সমস্ত নেতাকর্মী ছাত্ররা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করবে এই তত্ত্বাবধায়ক সরকার। সবসময় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীরা দেশের সংস্কারে ভালো কাজ নিয়ে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নুসরাত জাহান সিনথি, RTV। দুই যুগেও সংস্কার হয়নি সরকারের দেয়া আশ্রয়নের ঘর, ফলে অধিকাংশ ঘর ভেঙে যাওয়ায় অনেকেই কষ্টে জীবনযাপন করছেন। কেউ আবার বেঁচে থাকার তাগিদে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সহায় সম্বলহীন এসব পরিবারের কথা ভেবে ঘরগুলো দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। ভূমিহীন মানুষের স্থায়ী বসবাসের জন্য 1998 সালে তৎকালীন সরকার আশ্রয়ন প্রকল্প গ্রহণ করে। এরই প্রেক্ষিতে শরীয়তপুরের 5টি উপজেলায় 180টি ঘর নির্মাণ করা হয়। সেনাবাহিনীর অধীনে বাস্তবায়িত প্রকল্পের ঘরগুলো টিন ও কংক্রিটের খুঁটি দিয়ে তৈরি। জেলার সদর উপজেলায় 20টি সহ গোসাইরহাট, ভেদরগঞ্জ, নড়িয়া ও ডামুড্ডাতে 40টি করে ঘর নির্মাণ করা হয়। এসব ঘরের চাল ও বেড়া ভেঙে গেছে, ফলে একটু ঝড় বৃষ্টিতে ভিজে যায় ঘরের সবকিছু। কেউ কেউ ক্ষণিকের জন্য অন্যত্র আশ্রয় নিলেও কষ্টের যেন শেষ নেই। থাকার মতন কোনো রাস্তা নাই, মেঘ নামলে মনে করেন আমরা ভিজি, পায়খানাও করা যায় না, পায়খানা ভাঙ্গে ছুড়ে গেছে সবকিছু। ঘরের মধ্যে পানি পরে, বৃষ্টি বাদল আইলে আমরা ঘর ধরে খারে থাকি, পোলা পানি ভিজা টিজা যায়, বৃষ্টি আইলে কাপড় চোপড় খেতা বলে সব ভিজা যায়, মাসে ঘরে গিয়ে থাকতে হয়। আমাকে একদম অসহায়। আমাকে 20টা ঘরে সব ভাঙ্গা ছুড়ে মনে করতে 4-5 জন আমরা লোক আনাছিলাম, কোনো প্লাস্টিক দিয়া থাকার মতো কোনো ব্যবস্থা নাই। মাসের বাড়ি বাড়ি থাকি, ঘর দুয়ার ভাঙ্গা চুরা থাকতে পারি না, ভাঙ্গা চুরা ঘর দুয়ার আমরা প্লাস্টিক দিয়া কোনো রকম আমরা থাকি, আবার কে অন্যজনের বাড়িতে গিয়ে আশ্রয়। সমস্যার কথা স্বীকার করে বরাদ্দ সাপেক্ষে ঘরগুলো সংস্কারের কথা বললেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা উপজেলার যে সকল ঘর জরাজীর্ণ আছে, যে সকল ব্যারাক জরাজীর্ণ অবস্থায় আছে, সে সকল ব্যারাকগুলো পুনরায় আমরা মেরামত করে দিব। মেরামত বলতে এখানে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ আশ্রয়নের ঘরের মতো মডেল অনুযায়ী ঘর তৈরি করে দেব। হতদরিদ্র মানুষের স্বার্থ বিবেচনায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV। দর্শক, মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, গতকাল থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, তো এখন পর্যন্ত লক্ষণযুক্ত কোনো রোগী পাওয়া গেছে কিনা, সেই সাথে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সতর্কতার জন্য সেটি কতটুকু পালন করা হচ্ছে? রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে কেউ আক্রান্ত হয়েছে কিনা, এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি যে সুমন দেবনাথ নামে একজন পুলিশের ASI, যার বাড়ি সুনামগঞ্জে, তিনি শুক্রবার ডিউটি করারত অবস্থায় অসুস্থ বোধ করেন এবং তারপরেই কিন্তু তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার এই মাঙ্কি পক্স ধরা পড়ে এবং তিনি কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। এমন বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে মাঙ্কি পক্সকে কেন্দ্র করে যে বিমানবন্দরে যে ধরনের সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থার জায়গায় মানুষকে সচেতন করার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা নেওয়ার কথা, সে ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের চোখে পড়েনি। ঠিক সকাল 8টা থেকে এখানে অবস্থান করছি আমরা, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি। তবে আমরা যারা আসছে তাদেরকেও কিন্তু আমরা সেরকম কোনো
তারা আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা বা তাদের টেম্পারেচার যে মাপার কথা সে ধরনের সতর্কতা ভেতরে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনি ভাই কোথা থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন? কুয়েত থেকে আসছি। কুয়েত থেকে আসছেন। জি। আপনার বিমানবন্দরে কি যে মানকি পক্স নিয়ে যে ধরনের একটা সতর্কতা ওই ধরনের কোনো কার্যক্রম বা ভিতরে কি ওই ধরনের কোনো ব্যবস্থা কি দেখেছেন আপনারা? না, কোন রকম আরো করে বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে মানকি পক্স নিয়ে এক ধরনের সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দর থেকে। আপনারা কি ভেতরে আপনাদের টেম্পারেচার মাপা, শরীরের টেম্পারেচার মাপা বা সতর্কতার জন্য কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কি ভিতরে দিয়েছে? না না, তো অ্যানাউন্সমেন্ট নেই। রেদনা, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে ভেতরে ওই ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত উনি দেখেননি। তার মানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাগুলো আসলে পরিপূর্ণ যদি না নেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যেটি যে ভবিষ্যতে হয়তো আমরা যেমনটা দেখব যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে যায়। ধন্যবাদ আশিক আপনাকে। এবার আন্তর্জাতিক সংবাদ। কলকাতা পুলিশ আরজি কর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেছে। শনিবার থেকে শুরু হয়ে পরবর্তী সপ্তাহে শনিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। দেশটির নাগরিক সুরক্ষা সহিংসতার 163 নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। গেল বুধবার রাতে মেয়েরা রাত দখল করো নামে একটি বিক্ষোভ কর্মসূচির সময় আরজি কর হাসপাতালে হামলা হয়েছিল। আর ওই এলাকায় এই ধরনের সংঘর্ষ ঠেকাতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশগুলোর প্রায় 6,80,00,000 মানুষ এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণে সৃষ্ট খরায় ভুগছেন। ফলে অঞ্চল জুড়ে ফসলের আবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে। শনিবার আফ্রিকার দক্ষিণাঞ্চলের 16 দেশের আঞ্চলিক জোট সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। চলতি বছরের গোড়ার দিকে শুরু হওয়া এই খরায় এসএডিসির দেশগুলোতে ফসলের আবাদ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গবাদি পশুর প্রজননও ব্যাহত হচ্ছে। ফলে অঞ্চলটিতে খাদ্য ঘাটতি এবং অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়েছে। গাজার আল জাওয়াইদায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় একই পরিবারের 15 সদস্য সহ নিহত হয়েছেন অন্তত 16 জন। এর মধ্যে 11 জনই শিশু। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও বন্দি বিনিময়ের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। হামাস কর্মকর্তা ওসামা হামদান বলছেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি না হওয়ার পেছনে প্রধানত দায়ী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও কাতারে অনুষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হওয়া আলোচনায় আশাবাদী ইসরায়েলি মধ্যস্থতাকারীরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।